আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা রাজশাহী বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কি বলছে দেখো তো, যে 50 ইলোরা খান, 50 বলতে হচ্ছে তার বয়স 50-এরও বেশি, তিনি অলস জীবনযাপন করেন। ইদানিং তার হাঁটা চলা পায়ে ব্যথা অনুভব হলে ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার পরীক্ষা করে জানালেন তার অস্থি ভঙ্গুর হয়ে ঘনত্ব কমে যাচ্ছে। অস্থি ভঙ্গুর হয়ে গেছে আর অস্থির ঘনত্ব কমে যাচ্ছে। তাহলে 50-এর বেশি যাদের বয়স ওদের ক্ষেত্রে আমরা এরকম হাড়ে ব্যথা হইতে দেখি, কিন্তু সেক্ষেত্রে অস্থি যদি ভঙ্গুর হয়ে যায়, ঘনত্ব কমে, ঘনত্ব বলতে হচ্ছে ওর যে পুরুত্বটা বলতে পারো, ভিতরের যে পদার্থ দ্বারা গঠিত ওই পদার্থগুলা যদি ক্ষয় হইতে থাকে সেক্ষেত্রে ঘনত্ব কমে যাবে। কমে গেলে অস্থিটা ভঙ্গুর হয়ে যাবে, একটু বাড়ি লাগলেই হচ্ছে ভেঙে যাবে বা ফাটল তৈরি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অস্থির সমস্যা নিয়ে এরকম একটা উদ্দীপক দেওয়া আছে। এরপরে কি বলছে দেখো তো, আলটা ফিল্ট্রেট কাকে বলে? আলটা ফিল্ট্রেট। আবার খ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, অতিরিক্ত মাছ মাংস খেলে আমাদের মূত্রের কি ধরনের পরিবর্তন হয়? তাহলে উদ্দীপকটা দেওয়া আছে হচ্ছে তোমার অস্থি রিলেটেড, মানে হচ্ছে আমাদের নবম অধ্যায়, তার মানে অস্থি রিলেটেড কথাবার্তা। কিন্তু ক আর খ নাম্বার প্রশ্নটা দেখো অষ্টম অধ্যায় থেকে দিছে। সৃজনশীল হচ্ছে তোমার নবম অধ্যায়ের, কিন্তু ক খ দিছে হচ্ছে তোমার অষ্টম অধ্যায় থেকে। এরকম সমন্বিত প্রশ্ন কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি। এক্ষেত্রে দেখো, তুমি যদি একটা অধ্যায় স্কিপ করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যান্সার করার ক্ষেত্রে অসুবিধা হবে, কারণ ক খ অন্য অন্য অধ্যায় থেকে আসতে আমরা অনেক সময় দেখি। তাহলে অবশ্যই কোনো অধ্যায় স্কিপ করা যাবে না, এটাই হচ্ছে প্রমাণ। দেখো আলটা ফিল্ট্রেট অষ্টম অধ্যায়ের। এখন আলটা ফিল্ট্রেট কাকে বলে বা কি জিনিস? এটা হচ্ছে গ্লোমেরুলাস বোম্যান্স ক্যাপসুলের ভিতরে অবস্থান করে, এরকম পেয়ালার মতো একটা অংশ। ওইখানে ভিতরে আমি যদি চিত্রটা এঁকে দেখাই, ধরো এখানে একটা ছাকনির মতো অংশ আছে, এই যে ছাকনির মতো অংশ, এটাকে আমরা বলবো হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের ভিতরে এদিক থেকে দূষিত রক্ত প্রবেশ করবে আর এদিক দিয়ে হচ্ছে পরিষ্কার রক্ত বের হয়ে যাবে। এখন রক্ত যে এখানে আসছে ছাকনির মতো অংশটার ভিতরে, এখানে ছেকে কিছু পদার্থ আলাদা হয়ে যাবে। এই পদার্থগুলা ফিল্ট্রেশন প্রক্রিয়ায় কি হবে, এইখানে তোমার এই পেয়ালার মতো অংশটা, গ্লোমেরুলাসকে ধারণ করে রাখে এরকম বাটির মতো বা পেয়ালার মতো একটা অংশ, ওই জায়গাটায় চলে আসবে এই উপাদানগুলা। তাহলে ফিল্ট্রেশন প্রক্রিয়ায় যে তোমার ছাকন হওয়া যে পদার্থগুলা কি কি আছে এখানে ভিতর, তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকতে পারে, তারপরে গ্লুকোজ, তারপরে তোমার হচ্ছে খনিজ লবণ, এই উপাদানগুলো হচ্ছে ছেকে এই জায়গাটায় চলে আসে, বোম্যান্স ক্যাপসুলের ভিতর চলে আসে। তাহলে এই যে বোম্যান্স ক্যাপসুলে আসতেছে, তখন আমরা এখানে কি পাইতেছি, কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ পাচ্ছি। প্রয়োজনীয় উপাদানও কিন্তু এখানে ছেকে আলাদা হয়ে যায়, যেগুলো আমরা পুনরায় আবার রক্তে ফেরত পাঠাই দিই। তাহলে নেফ্রনের গ্লোমেরুলাস ছাকনির মতো কাজ করে, রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে, রক্তটাকে ছেকে বর্জ্য পদার্থগুলা বা কিছু উপাদান আলাদা করে, মানে বর্জ্য পদার্থটাই আলাদা করা মেইনলি আমাদের উদ্দেশ্য, কিন্তু কিছু প্রয়োজনীয় উপাদান আলাদা হয়ে যায়, কিন্তু ওই প্রয়োজনীয় উপাদান আমরা আবার রক্তে ফেরত পাঠিয়ে দিব। তাহলে নেফ্রনের গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস কোন অংশটা? ওই যে ছাকনির মতো যে অংশটা আঁকছিলাম, এরকম ছাকনির মতো যে অংশটা আঁকছিলাম, এটা হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস ছাকনির মতো কাজ করে রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে। এই পরিশ্রুত তরলকে আমরা আলটা ফিল্ট্রেট বলবো। আলটা ফিল্ট্রেট মানে হচ্ছে মানে ফিল্টার হয়েছে। ফিল্টার হলে কি হয়, দূষিত পদার্থ আলাদা হয়ে যায় আর পরিষ্কার উপাদানটা হচ্ছে আমরা আলাদা করে পেয়ে যাই। তাহলে এটাকে বলবো হচ্ছে আলটা ফিল্ট্রেট। এরপরে বলছে অতিরিক্ত মাছ মাংস খেলে আমাদের মূত্রে কি ধরনের পরিবর্তন হয়। এখন তুমি যেই খাবার খাচ্ছ ওই খাবার কিন্তু তোমার মূত্র তৈরিতে মানে ভূমিকা পালন করে, কারণ আমরা যা খাই ওটাই আমাদের রক্তে মিশে যায়, মানে পুষ্টি উপাদানটা কোষে কোষে যায়, রক্ত যায়, ওখানে হচ্ছে আমাদের পুষ্টি উপাদানগুলোকে ভাঙে। মানে যে খাবারটা তুমি খাচ্ছ ওই খাবারটাই হচ্ছে তোমার এই পরিপাক হচ্ছে। তাহলে ওই পরিপাক হওয়ার ক্ষেত্রে যে উচ্ছিষ্টাংশ বা বর্জ্য পদার্থগুলো তৈরি হচ্ছে, ওই বর্জ্য পদার্থ আমাদেরকে দেহ থেকে নিষ্কাশন করা লাগবে। তখন আমরা ওই খাদ্য গৃহীত যে খাদ্য উপাদানগুলো ওগুলোর মতো হচ্ছে প্রভাব আমরা ওই ক্ষেত্রেও দেখতে পাই। তাহলে মূত্র তৈরির ক্ষেত্রে তুমি যদি অতিরিক্ত মাছ মাংস খাও, মাছ মাংস কি আমিষ জাতীয় খাবার না? এই যেগুলো হচ্ছে আমিষ জাতীয় খাবার। তাহলে অতিরিক্ত আমিষ জাতীয় খাবার যদি খাও, তোমার হচ্ছে, আমি এভাবে মনে রাখি, সরেয়াতে সরেও সরেয়া আমিষ আর অম্লীয়, অম্লীয় মূত্র এখানে তৈরি হবে। অম্লীয় মানে হচ্ছে অ্যাসিডীয়। তাহলে আমিষ জাতীয় খাবার খেলে অম্লীয় মূত্র তৈরি হয়।
আর যদি তুমি ফলমূল তরি তরকারি এগুলো খাও সেক্ষেত্রে ক্ষারীয় মূত্র আমরা দেখতে পাই। ফল আর তরকারি সেক্ষেত্রে আমরা কি দেখব, ক্ষারীয় মূত্র উৎপন্ন হইতে দেখব। তাহলে অম্লীয় যদি হয় সেক্ষেত্রে আমরা পিএইচ কতটুকু জানি, যদি তুমি অম্লক্ষারের মানে স্কেলটা একটু খেয়াল করো সেক্ষেত্রে 14টা পয়েন্ট আমরা এখানে দেখতে পাই, তাই না? স্কেলটা যদি এরকম হয়, এখানে 0 থেকে শুরু করে মানে 1 থেকে শুরু করে এদিকে হচ্ছে 14 পর্যন্ত, আর মাঝখানটা হচ্ছে আমাদের 7 হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এখন এই যে নিউট্রাল পয়েন্টটা এই জায়গায় হচ্ছে তোমার অ্যাসিডীয় হয় না, ক্ষারীয় হয় না, নিউট্রাল থাকে। এই নিউট্রাল পয়েন্টের পাশে দিয়ে হচ্ছে তোমার এই দিকটা হচ্ছে একটু নিউট্রাল, মানে নিউট্রালের কাছাকাছি, যেহেতু ওরা হচ্ছে কিছুটা মৃদু, এই নিউট্রালের এই পাশেও কিছুটা মৃদু মৃদু আমরা দেখতে পাচ্ছি। এখন এই দিকে যত তুমি উপরের দিকে যাবা 8, 9, 10, 11, 12, 13, 14 তত বেশি হচ্ছে ক্ষারীয় হইতে থাকবে। তাহলে এই জায়গাগুলো হচ্ছে মৃদু ক্ষারীয়, কারণ নিউট্রাল পয়েন্টের কাছাকাছি মৃদু ক্ষারীয়, আর ওই জায়গার অংশগুলো হচ্ছে তোমার এই যে দেখো মাঝখানে 7 এর কাছাকাছি 8, 9, 10 এগুলো হচ্ছে মৃদু ক্ষার, আর 14 কাছে যখন চলে আসবা তখন এটা হচ্ছে সবল ক্ষার। আর আবার 7 এদিকে 6, 5, 4 এগুলো হচ্ছে তোমার মৃদু অ্যাসিড, আর আরও নিচের দিকে যখন তুমি চলে আসবা 2, 3 ওগুলো হবে তোমার সবল অ্যাসিড। তাহলে মৃদু ক্ষার কোনগুলা, যেগুলো হচ্ছে এই 7 কাছাকাছি থাকতেছে। মৃদু অ্যাসিড কোনগুলা, যেগুলো এই 7 কাছাকাছি থাকতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই স্কেল বরাবর তাহলে আমাদের অম্লীয় হওয়ার জন্য নিচের দিকে যাওয়া লাগবে, তাই না? 7 নিচে যাওয়া লাগবে। 7 নিচে যদি যায় সেক্ষেত্রে হচ্ছে অম্লীয় মূত্র আমরা দেখতে পাবো। মূত্র অম্লীয়ই হয়, কিন্তু এই যদি তুমি আমিষ জাতীয় খাবার বেশি পরিমাণে খাও সেক্ষেত্রে হচ্ছে এই অম্লীয় ভাবটা অনেক বেশি বেড়ে যায়। দেখো তো কি বলছে, যে অতিরিক্ত মাছ মাংস খেলে আমাদের মূত্রের অম্লত্ব বেড়ে যায়। অম্লীয় খাবার খেলে অম্লত্ব বেড়ে যাবে। মাছ মাংস আমিষ জাতীয় খাদ্য, অতিরিক্ত আমিষ গ্রহণে মূত্রের অম্লতা বেড়ে যায়, কেননা আমাদের অন্ত্রে নানা ধরনের পাচক এনজাইম থাকে। এগুলা কি করে, আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। খাদ্য পরিপাক করার জন্য বিভিন্ন ধরনের এনজাইম আছে আমাদের পরিপাকতন্ত্রের ভিতরে অবস্থান করে। এই যে এনজাইমগুলা কি করে, অ্যামিনো অ্যাসিড সরবরাহের স্বার্থে প্রোটিনকে ভাঙে। আমরা জানি যে কোনো খাদ্য উপাদানই যখন আমরা গ্রহণ করি ওটা ভেঙে সবচেয়ে ক্ষুদ্রতম কণায় পরিণত হওয়া লাগে, না হলে আমাদের কোষ ওইটা অ্যাবজর্ব করতে পারে না। তুমি যদি গ্লুকোজ মানে শর্করা জাতীয় খাবার খাও ওইটা গ্লুকোজে পরিণত হবে, তারপরে কোষ ওইটা অ্যাবজর্ব করবে। তুমি যদি ফ্যাট খাও মানে চর্বি জাতীয় খাবার খাও তাহলে সেটা ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত হবে, এরপরে আমাদের কোষ ওটা অ্যাবজর্ব করবে। তুমি যদি প্রোটিন খাও আমিষ জাতীয় খাবার খাও ওটা অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, তারপরে আমাদের কোষ হচ্ছে ওটা অ্যাবজর্ব করবে। তাহলে একদম ক্ষুদ্র কণায় ভাঙা লাগবে। তাহলে অ্যামিনো অ্যাসিড এটা হচ্ছে আমিষকে ভাঙলে আমরা অ্যামিনো অ্যাসিড পাই, এটা সবচেয়ে ক্ষুদ্রতম যে এককটা। আর অ্যামিনো অ্যাসিড হচ্ছে ওই যে মানে নাইট্রোজেন সাপ্লাই করার যে মেইন উৎস তুমি বলতে পারো, কারণ আমিষ জাতীয় খাবারই হচ্ছে একমাত্র খাবার যে আমাদেরকে নাইট্রোজেন সাপ্লাই করে। তাহলে প্রোটিন ও হচ্ছে নাইট্রোজেন সাপ্লাই করতেছে, যেটা আমাদের মূত্রের উপাদানই হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আমরা জানি। তাহলে অ্যামিনো অ্যাসিড যেটা অম্লীয় প্রকৃতির, তাহলে সে হচ্ছে মানে তুমি অতিরিক্ত পরিমাণে অ্যামিনো অ্যাসিড যদি গ্রহণ করো মানে আমিষ জাতীয় খাবার গ্রহণ করো সেক্ষেত্রে কি হবে, মূত্রের অম্লত্ব বেড়ে যাবে। এরপরের প্রশ্নটায় চলে যাই, কি বলছে, উদ্দীপকে উল্লেখিত টিস্যুর গঠন ব্যাখ্যা করতে বলছে। এখন উদ্দীপকের টিস্যুটা আমাদের কি ছিল, হাড় ভঙ্গুর হয়ে গেছিল, তাই না? এই কথাটা আমরা দেখছি। তাহলে টিস্যুটা হচ্ছে আমাদের অস্থি, এটা আমরা বুঝতে পারতেছি। টিস্যু কি জিনিস আগে এটা বলো। টিস্যু হচ্ছে অনেকগুলা কোষ একসাথে যখন একই কাজ করবে ওটাকে আমরা টিস্যু বলবো। এক বা একাধিক কোষ একসাথে যখন একই কাজ করতেছে ওকে আমরা বলতেছি টিস্যু। এখন এই যে এখানে অস্থির কথা বলছে, অনেকগুলো অস্থি মিলে আমাদের হচ্ছে অস্থিতন্ত্র বা কঙ্কাল তন্ত্রটা গঠিত হয়। তাহলে এটাকে আমরা টিস্যু বলতে পারি, কারণ অনেকগুলা হাড় একসাথে একই কাজ করতেছে। এখন এই যে অস্থিটা, অস্থির গঠন ব্যাখ্যা করতে বলছে। গঠন যদি বলে সেক্ষেত্রে হচ্ছে তোমার ওই জিনিসটা কি দ্বারা গঠিত, মানে কি কি উপাদান নিয়ে ও গঠন হয়েছে এই কথাবার্তাগুলো বলা লাগবে। হাড় যদি বলি আমরা, হাড় হচ্ছে বিভিন্ন ধরনের হইতে পারে, নিরেট হইতে পারে, স্পঞ্জি হইতে পারে, এই যে এরকম অস্থি। এখন এই যে অস্থিগুলা ওর মাঝখানে কিন্তু তোমার নিরেট পাশে হচ্ছে তোমার নিরেট অংশ থাকে, আর মাঝখানে হচ্ছে স্পঞ্জি অংশ থাকতে পারে, মানে এরকম বিভিন্ন ধরনের অস্থি থাকে। এখন অস্থি হচ্ছে
যোজক কলা রূপান্তরিত রূপ। দেখো রূপান্তরিত কেন বলছে? রূপান্তরিত এই জন্য বলছে কারণ তরুণাস্থি আরেকটা কথা আছে যেটা অস্থির তুলনায় কিছুটা নরম আর নমনীয়, অধিক স্থিতিস্থাপক, অস্থির তুলনায় বেশি স্থিতিস্থাপক। কিন্তু এই যে দেখো তোমার নাক কান, এই জায়গায় কিন্তু নাক আর কানের পিনাতে আমরা তরুণাস্থি দেখতে পাই। তরুণাস্থিতে যখন তোমার কিছু ধাতু জমা হয়ে হয়ে শক্ত তৈরি হয়, মানে ধাতু তো আমরা জানি হচ্ছে শক্ত উপাদান, তাহলে ওই যে ধাতুর উপাদানগুলা বা ধাতুর যৌগগুলা জমা হইতে হইতে যখন তরুণাস্থিটা শক্ত হয়ে যায় তখন ওইটারে আমরা অস্থি বলতে পারি। এই জন্য হচ্ছে রূপান্তরিত কথাটা বলা হয়। এটি দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা, সবচেয়ে শক্ত। হাড় সবচেয়ে শক্ত, আমাদের দেহের যতগুলো অর্গান আছে বা যত কিছু আছে সব কিছুর ভিতরে হাড় হচ্ছে সবচেয়ে দৃঢ়, যেটা কি করে ভিতরের নাজুক অর্গানগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, তোমার চলনে সাহায্য করে, দৃঢ়তা প্রদান করে, ভার বহন করে, বিভিন্ন ধরনের কাজ করে। অস্থির মাতৃকা বা অন্তঃকোষীয় পদার্থ এক প্রকার জৈব পদার্থ দ্বারা গঠিত। জৈব অজৈব বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে। অজৈব পদার্থের ভিতরে হচ্ছে তোমার ওই যে ক্যালসিয়াম ধাতুগুলা, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ওদের যৌগগুলা থাকতেছে, ওগুলো হচ্ছে আমাদের অজৈব উপাদান। আর জৈব পদার্থও থাকতে পারে। অস্থির মাতৃকা শক্ত আর ভঙ্গির হয়। মাতৃকা কি জিনিস? আচ্ছা, আর এখানে যোজক কলা কেন বলছে এই কথাগুলো বোঝা লাগবে। যোজক কলা হচ্ছে ওইরকম কলা যেখানে তোমার ওরকম কলা বা টিস্যু, মানে কলা যে কথা টিস্যু সে কথা। তাহলে যোজক কলা হচ্ছে ওই টিস্যুগুলা যাদের মাতৃকার পরিমাণ অনেক বেশি থাকে, কোষের পরিমাণ থাকে কম। কোষগুলা ওই মাতৃকার ভিতরে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, মানে এই যে কম, যেহেতু মাতৃকা অনেক বেশি কোষ হচ্ছে কম, তাহলে ছড়ানো ছিটানো দূরে দূরে অবস্থান করতেছে। এরকম স্ট্রাকচার যদি হয় সেক্ষেত্রে আমরা ওইটারে বলি হচ্ছে যোজক কলা। ওই যে মাতৃকার পরিমাণ বললাম, মাতৃকা হচ্ছে তোমার লিকুইড অংশ বলতে পারো, যেমন রক্ত যদি বলি তাহলে একটু সুন্দরভাবে বুঝবা, রক্তে রক্ত রস বেশি থাকে আর কণিকাগুলো রক্ত রসের ভিতর ভাসতে থাকে, তাই না? এরকমই মানে ওই ধাত্রটা হচ্ছে বেশি থাকতেছে। তাহলে মাতৃকা, এখানে মাতৃকাটা ও অস্থির ক্ষেত্রে কি হবে? শক্ত আর ভঙ্গুর হবে। ভঙ্গুর বলতে এখন তোমার মনে হইতে পারে যে আরে ও তো শক্ত, তাহলে ও ভাঙবে কেন? শক্ত জিনিসই তো বেশি ভাঙে। দেখো এই হাড় যদি শক্ত একটা উপাদান, যদি জোরে একটা আঘাত লাগে সেক্ষেত্রে কিন্তু ফাটল ধরে যেতে পারে, কিন্তু নরম কোনো কিছুর উপরে যদি তুমি আঘাত করো সেক্ষেত্রে তো ওইখানে বেশি কিছু হবে না, ভঙ্গুর হবে না। এই কথাটা বলছে, ওরা শক্ত কিন্তু ভঙ্গুর। মাতৃকার মধ্যে অস্থিকোষগুলো ছড়ানো থাকে, এটাই হচ্ছে যোজক কলার বৈশিষ্ট্য। যোজক কলা যেহেতু মাতৃকার ভিতরে অস্থিগুলো ছড়ানো থাকবে, কোষগুলো ছড়ানো থাকবে, কারণ কোষ কম। অস্থিকোষকে অস্টিওসাইট বলে, অস্থির কোষকে অস্টিওসাইট বলে। আরেকটা কথা মনে রাখতে পারো, তরুণাস্থির কোষকে কন্ড্রিওসাইট বলে, তরুণাস্থির কোষকে কন্ড্রিওসাইট বলে। এসব কোষ শাখা প্রশাখা যুক্ত, মাকড়সার জালের মতো বিভিন্ন ধরনের শাখা প্রশাখা থাকে। অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়ামের যৌগ দ্বারা গঠিত। ফসফরাস, সোডিয়াম, যে ক্যালসিয়াম, এগুলা কিন্তু আমাদের হচ্ছে ধাতু, তাই না? ফসফরাস, তারপর সোডিয়াম, Na, নেট্রিয়াম, ওর ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, যার জন্য আমরা Na লিখি। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, যার জন্য K লিখি। পটাশিয়াম কিন্তু P দিয়ে লিখি না। ক্যালসিয়াম Ca, ক্যালসিয়াম। এই যে ধাতুগুলা, এই ধাতুর বিভিন্ন ধরনের যৌগ মিলে হচ্ছে আমাদের অস্থি গঠিত হয়। এখন ধাতু তো শক্ত, তাহলে অস্থিও হচ্ছে তোমার শক্ত দৃঢ় হয়ে যায়। মেইনলি হচ্ছে ক্যালসিয়াম এই জায়গায় কাজ করে। ক্যালসিয়ামের অভাব দেখা দিলে কিন্তু হাড় হচ্ছে ভঙ্গুর হয়ে যায়। আবার হাড়, আবার আমাদের দাঁত তৈরির জন্য কিন্তু ক্যালসিয়াম দরকারি। তাহলে এই ধাতুর উপাদানগুলো নিয়ে আমাদের কি হইলো? অস্থি গঠিত হইল। এখানে 40 থেকে 50% পানি থাকে। জীবিত অস্থিকোষে 40% জৈব আর 60% অজৈব পদার্থ থাকে। অজৈব পদার্থই হচ্ছে এগুলা, এই যে এই ধাতুগুলা, এগুলো হচ্ছে আমাদের অজৈব পদার্থ। তাহলে আমাদেরকে বলছে অস্থির গঠন বর্ণনা করতে। গঠন ও এভাবেই হচ্ছে গঠিত হয়। তাহলে আমরা একটা হাড়ের গঠন বুঝতে পারলাম যে কি কি থাকে। আরও কিছু বলতে পারো যে অস্থির বাইরে একটা আবরণ থাকে, ওইটাকে আমরা বলি হচ্ছে পেরিওস্টিয়াম। অস্থির বাইরের আবরণকে বলি হচ্ছে পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম হচ্ছে অস্থির বাইরের আবরণ। তারপরে কি, তুমি অস্থির হচ্ছে গঠন জিজ্ঞেস করছে, আর ওর কাজটা এক্সট্রা কিছু দেওয়া লাগবে না। প্রশ্ন চাইছে গঠন, শুধু গঠন কথাবার্তাগুলো এখানে বলবো। জৈব অজৈব উপাদান থাকে, তারপরে কি কি ধাতু থাকে, এই কথাবার্তাগুলো বললেই হচ্ছে এই জায়গাটা এনাফ। তারপরে চলো আমাদের ঘ নাম্বারে কি বলছিল। ঘ নাম্বারে বলছিল হচ্ছে উনার যে রোগটা, উদ্দীপকে যে 50 ব্যক্তিটা, উনার যে রোগ, ওই রোগের সঠিক খাদ্য গ্রহণ ও জীবনযাপন প্রণালীর মাধ্যমে রোগটি থেকে মুক্তি পেতে পারেন। এখন দেখো হাড়ের অধ্যায় থেকে এই জায়গায় অনেক সুবিধার একটা জিনিস হচ্ছে, হাড়ের অধ্যায়ে 2টা রোগ শুধু দেওয়া আছে চ্যাপ্টারে একদম শেষের দিকে। এটা কিন্তু ছোট্ট একটা অধ্যায়, নবম অধ্যায়টা ছোট্ট একটা অধ্যায়, যেখানে লাস্টের দিকে তোমার 2টা রোগ আছে। একটা হচ্ছে অস্টিওপোরোসিস আর একটা হচ্ছে গেটে বাত।
এখন অস্টিওপোরোসিস হচ্ছে বৃদ্ধদের ক্ষেত্রে হয়, গেঁটেবাত হচ্ছে শিশুদের ক্ষেত্রে হয়। এই দুইটা রোগই আছে। এখন সুবিধার বিষয় হচ্ছে এটা যে রোগ যদি আসে তাহলে রোগের শুধু অল্প কয়েকটা জিনিসে আমাদের পড়লেই হয়ে যায়, যে রোগের লক্ষণ, প্রতিকার, চিকিৎসা। মানে এই রোগ হইলে আমি কিভাবে বুঝবো, তা মানে কি কি লক্ষণ দেখা দিবে, এই রোগ হইলে এখন আমি কি করব। যে কোনো রোগ হইলে তো আমাদের এটাই মাথায় প্রশ্ন আসে যে এখন আমি কি করব, তাহলে ওর চিকিৎসাগুলা বা প্রতিকারগুলা। তাহলে রোগ আছে এই দুইটার হচ্ছে লক্ষণ, প্রতিকার, এইগুলো পড়ে ফেলবো তাহলেই হবে। এখন কি বলছে, 50 ঊর্ধ্ব কিন্তু আমাদের উদ্দীপকের শুরুতেই বলে দিছে। দেখো তো একদম উদ্দীপকের প্রথম ওয়ার্ডটা কি, 50 ঊর্ধ্ব, তার মানে ওনার বয়স হচ্ছে 50+। 50+ হলে অবশ্যই কি হবে, অস্টিওপোরোসিস হবে। আর ছোট শিশুদের হবে হচ্ছে গেঁটেবাত। সহজ দুইটা জিনিস, এখান থেকে রোগ আসলে মানে এটা সুবিধা আর কি, তোমার এরকম রোগের লক্ষণ মনে রাখা লাগতেছে না, হুট করেই বুঝে ফেলা যায় যে এটা কোন রোগ। তাহলে অস্টিওপোরোসিস আমি বুঝে ফেললাম। এখন আমাদেরকে বলছে যে উনি যদি সঠিকভাবে খাদ্য গ্রহণ করে, সঠিকভাবে জীবনযাপন করে, সেক্ষেত্রে উনি কি এই রোগটা থেকে মুক্তি পেতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারেন। যে কোনো রোগের জন্য কিন্তু সুন্দর জীবনযাপন অবশ্যই দরকারি। সুন্দরভাবে যদি জীবনযাপন করতে পারো সেক্ষেত্রে শুধু অস্টিওপোরোসিস কেন, বিভিন্ন রোগ থেকেই হচ্ছে আমরা রক্ষা পেতে পারি। তাহলে তুমি যে প্রথমেই বুঝে ফেললা যে এটা অস্টিওপোরোসিস, ওনার রোগটা যে অস্টিওপোরোসিস, এই কথাটাই হচ্ছে প্রথম লাইনে লিখে দিবা যে তুমি ধরতে পারছো 50 ঊর্ধ্ব ইলোরা খান অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত। এই লাইনটা যদি লিখতে পারো তাহলে হচ্ছে 1 নম্বর এখানে কনফার্ম। অস্টিওপোরোসিস যে ধরতে পারছো এই জায়গাটা হচ্ছে 1 নম্বর কনফার্ম। তারপরে ভিতরে আবার বর্ণনা লিখবো। অস্টিওপোরোসিস কি, হাড়ের একটা রোগ। কি হয় এই সময়, ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, যার জন্য হাড় হচ্ছে ভঙ্গুর হয়ে যায়। হাড় ভঙ্গুর হয়ে যায় বলতে একটু আঘাত লাগলে হচ্ছে ভেঙে যাইতে পারে, এরকম দুর্বল হয়ে যায় আর কি। বয়স্ক পুরুষ আর নারীদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়। কি বলছে দেখো তো, বয়স্ক পুরুষ ও নারীদের ক্ষেত্রে সাধারণত এই রোগটা বেশি হয়ে থাকে। এখন বয়স্কদের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যত বয়স বাড়তে থাকে তত হচ্ছে হাড় ক্ষয় হইতে থাকে। ক্যালসিয়ামের অভাব যদি দেখা দেয় হাড়গুলা ক্ষয় হইতে থাকবে, তখন এই হাড়ের রোগগুলা বা হাড় ক্ষয় হয়ে যাওয়ার এই সমস্যাগুলো আমরা বেশি দেখতে পাবো। তাহলে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কি হবে, আমরা বয়স্কদের ক্ষেত্রে এইটা দেখতে পাবো, এটা ক্যালসিয়ামের অভাবজনিত একটা রোগ। ক্যালসিয়ামের যৌগগুলো দ্বারা আমরা জানি আমাদের হাড়, দাঁত এগুলো গঠিত হয়। তাহলে ক্যালসিয়ামের যদি অভাব দেখা দেয় সেক্ষেত্রে হচ্ছে অস্টিওপোরোসিস ঘটতে পারে। এবার নারীদের ক্ষেত্রে আরেকটা কি হয় দেখো, মেনোপজ হওয়ার সময়টা। মেনোপজ কি জিনিস, পজ। পজ মানে হচ্ছে থেমে যাওয়া। ওই যে আমরা যখন মোবাইলে কোনো কিছু পজ করে দিই এরকম, তারপর আবার যখন অন করি এরকম থাকে না, তাহলে পজ যখন করতেছি তার মানে থেমে যাচ্ছে। তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে কি হবে, কিছু একটা থেমে যাবে। কি থেমে যাবে, মেনোপজ। তার মানে হচ্ছে মাসিকের যে সাইকেলটা, নারীদের ক্ষেত্রে মাসিকের সাইকেলটা আমরা জানি হচ্ছে 40 ঊর্ধ্ব, মানে 40-এর বেশি যদি বয়স হয় সেক্ষেত্রে এই মাসিকের চক্রটা হচ্ছে থেমে যায়। এখন মেনোপজ হইলে কি হয়, হওয়ার পরে অস্থির ঘনত্ব আর পুরুত্ব কমতে থাকে। তার মানে অস্থিগুলো ভঙ্গুর হয়ে যায়। যত বয়স বাড়তে থাকবে তত হচ্ছে অস্থি ভঙ্গুর হইতে থাকবে। সেক্ষেত্রে দেখো সৃষ্টিকর্তা কত সুন্দর একটা নিয়ম তৈরি করছে যে এই সময় কি হয়, মাসিক চক্রটা থেমে যায়। যার জন্য আমরা কি জানি, মাসিক চক্র চললেই হচ্ছে কোনো একটা নারী গর্ভধারণ করতে পারে। সেক্ষেত্রে গর্ভধারণ যদি করে, দেখো বয়স অনেক বেশি বেড়ে গেছে, হাড়গুলো ভঙ্গুর হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে, তার এই যে শ্রোণী চক্রটা বা হিপ বোন ওইগুলো অনেক দুর্বল হয়ে গেছে, পায়ের শক্তিও কমে গেছে। সেক্ষেত্রে ওই যে ভার বহন করা বা ওই যে ধারণ করে রাখতে অনেক বেশি কষ্ট হবে। যার জন্য ওই যে মায়েদের যাতে এই কষ্টটা না হয় সেজন্য কিন্তু সৃষ্টিকর্তা কিরকম সুন্দর একটা নিয়ম, দেখো মেনোপজ হয়ে যায় যার জন্য থেমে যাচ্ছে, মানে মায়ের যাতে কষ্ট না হয় ওই 40 বছরের পরে, এই জন্য হচ্ছে ওই চক্রটা থেমে যায়, যার জন্য হচ্ছে আর কখনো গর্ভধারণ সম্ভব হয় না। যার পরে অস্থির ঘনত্ব কমতে থাকে, তারপর হচ্ছে পুরুত্ব কমতে থাকে, কারণ হাড়গুলো ভঙ্গুর হইতে থাকে। এই জন্য হচ্ছে ওই চক্রটা বন্ধ করে দিছে মায়েদের মানে সুরক্ষার জন্যই। তাহলে অস্থির বৃদ্ধির জন্য বা অস্থির গঠনের জন্য যদি বলো, অস্থি সুন্দরভাবে গঠিত হওয়ার জন্য আমাদের খনিজ উপাদানগুলো লাগতেছে। খনিজ উপাদান বলতে ধাতব উপাদানগুলা, তারপরে হচ্ছে তোমার এই যে ভিটামিন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য লাগতেছে। ভিটামিন আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য এগুলো সঠিকভাবে যদি তুমি মানে গ্রহণ না করো বা কম যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই অস্টিওপোরোসিস সমস্যাটা দেখতে পাই। তাহলে এই যে জীবনযাপনের ধরন যদি আমরা পরিবর্তন করি, অবশ্যই হচ্ছে আমরা এই যে কোনো রোগ থেকে রক্ষা পাইতে পারবো। তাহলে এই যে বিভিন্ন কারণে হচ্ছে তোমার অস্টিওপোরোসিসটা হচ্ছে, বয়স বাড়ার কারণেই হচ্ছে মেইনলি, আর ধাতব উপাদানগুলো হচ্ছে ক্ষয় হয়ে যাওয়ার কারণে। এবার আমরা কি কি করলে এই রোগ থেকে রক্ষা পাইতে পারি,
কি কি করলে বলতে হচ্ছে জীবনযাপনের কথা আমাদেরকে জিজ্ঞেস করছে। এখানে চলো দেখি কিভাবে জীবনযাপন করা লাগবে। যদি 50 পুরুষ আর নারীদের ক্ষেত্রে দৈনিক 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা হয়, 1200 মিলিগ্রাম ক্যালসিয়ামের যৌগগুলো মিলেই হচ্ছে আমাদের কি তৈরি হয়, যে অস্থি তৈরি হয়, তাই না? সেক্ষেত্রে এই যে 1200 মিলিগ্রাম যদি আমরা ক্যালসিয়াম গ্রহণ করতে পারে, আমরা বলতে হচ্ছে 50 ব্যক্তিরা যাদের ক্যালসিয়ামের অভাব তৈরি হইতে থাকে দেহে, সেক্ষেত্রে এই যে খাদ্যের মাধ্যমে যদি তুমি এই অভাবটা দূর করো, সেক্ষেত্রে তো হাড়ে কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে কি বলছে, ননি তোলা দুধ ও দুগ্ধজাত দ্রব্য। ননি তোলা কি জিনিস? এটা মানে হচ্ছে ক্রিম বলি না আমরা, ক্রিম তৈরি করে ফেলা। মানে তুমি যদি কোনো একটা দুগ্ধজাত উপাদানকে, মানে দুধকে যদি বয়েল করতে থাকো, তাপ দিতে থাকো, সেক্ষেত্রে ওর উপরে একটা ফেনা তৈরি হয় না, একটা পাতলা একটা আবরণ তৈরি হয়, ওই জায়গাটা হচ্ছে খাইতে বলতেছে, কারণ ওইখানে ফ্যাট কম থাকে। আমরা কি জানি, ফ্যাট তো অল্প পরিমাণে খাইতে হয়, কারণ আমাদের খাদ্য পিরামিডে সবচেয়ে উপরে ছিল হচ্ছে চর্বি, যেখানে উপরে রাখার কারণ হচ্ছে উপরে আয়তনটা কম, আয়তন বুঝাইছে, আয়তন কম হইলে কম গ্রহণ করা লাগবে, নিচের দিকে পিরামিডের নিচের দিকে আয়তন বেশি, বেশি পরিমাণ খাওয়া লাগবে। তাহলে ননিতোলা দুগ্ধজাত দ্রব্য বলতে হচ্ছে এরকম ক্রিম হয়ে যাওয়া, ক্রিম মানে তাপ দিতে দিতে তুমি ওটা ফেনা তৈরি করে ফেলা, এরকম দুগ্ধজাত উপাদানগুলো গ্রহণ করা লাগবে, কারণ ওখানে হচ্ছে তোমার ফ্যাট কম থাকে। তারপরে কমলার রস, সবুজ শাকসবজি, তারপরে সয়া দ্রব্য বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। আমরা জানি শাকসবজিতে অনেক বেশি কি থাকে, খনিজ উপাদান থাকে। তাহলে ওই যে ক্যালসিয়ামের উপাদানগুলো আমাদের মানে ঘাটতিগুলা, ওই উপাদানগুলো আমাদের ঘাটতি পূরণ করবে। তাহলে এই খাবারগুলো খাইতে হবে। মানে তোমার যেহেতু ক্যালসিয়ামের অভাব দেখা দিচ্ছে, তুমি খাদ্যের মাধ্যমে ওই অভাবটা হচ্ছে পূরণ করা লাগবে। যথেষ্ট পরিমাণ সূর্যালোকের সংস্পর্শে আসা। এই যে সূর্যের আলো কিন্তু আমাদের হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি থাকে, সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে না, মেইনলি ভিটামিন ডি থাকে হচ্ছে আমাদের ত্বকের নিচে থাকতেছে। অনেক সময় আমি এই ভুল কথাটা অনেককেই বলতে শুনি, যে বলে যে সূর্যের আলোতে নাকি ভিটামিন ডি থাকে। আসলে কিন্তু কথাটা এরকম না, ত্বকের নিচে ভিটামিন ডি থাকে, যেটা সূর্যের আলো লাগলে বা সূর্যের আলোর সংস্পর্শে আসলে হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়, তা মানে ওটা কার্যকর হয়। ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের রিকেটস রোগ হয়। রিকেটস হলে কি হয়, পায়ের হাড় এরকম ধনুকের মতো বেঁকে যায়। সেক্ষেত্রে এই যে হাড়ের যে কোনো সমস্যার জন্য আমরা কিন্তু ভিটামিন ডি খাই। ভিটামিন ডি যদি গ্রহণ করো, সেক্ষেত্রে হচ্ছে তোমার হাড়ের সমস্যাগুলো কম হয়। যার জন্য আমাদের সূর্যালোকের সংস্পর্শে যেতে হবে। সূর্যালোকের সংস্পর্শে গেলে আমাদের ত্বকের নিচে থাকা ভিটামিন ডি গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে কি বলছে, ক্যালসিয়াম আর ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা। ক্যালসিয়াম তো অবশ্যই খেতে হবে, কারণ হাড় গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। আর ভিটামিন ডি, এই ডি ভিটামিনটাই হচ্ছে, ভিটামিন কিন্তু অনেক ধরনের হয়, এ বি সি ডি ই কে, তারপরে এরকম বিভিন্ন ধরনের ভিটামিন আছে। আবার বি এর ভিতর তো বি কমপ্লেক্সও আছে। সেক্ষেত্রে ভিটামিন ডিটা হচ্ছে হাড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে হাড় গঠনের জন্য। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম করা, মানে যে হাড় সুস্থ রাখার জন্য কিন্তু ব্যায়াম করা খুবই, মানে হাড় কেন, যে কোনো শরীরকে সুস্থ রাখার জন্য, হার্ট আবার আমাদের লাংস, এগুলো সুস্থ রাখার জন্য হচ্ছে ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। সবসময় শুয়ে বসে না থেকে কিছুটা ব্যায়াম করলে হচ্ছে এটা শরীরের জন্য উপকার। তাহলে অবশ্যই নিয়মিত ব্যায়াম করা ভালো। সুষম ও আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে। সুষম খাদ্য কি? সুষম খাদ্য হচ্ছে ওই খাবারগুলো যে খাবারে হচ্ছে খাদ্যের সবগুলো উপাদান একসাথে থাকতেছে, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, রাফেজ, সব যদি একসাথে তুমি গ্রহণ করো, ওইটাকে আমরা বলবো হচ্ছে সুষম খাদ্য। এখন তুমি আবার এরকম খাদ্য খুঁজতে যাও না যেখানে সবগুলো উপাদান থাকে, এরকম খাদ্য খুঁজেও পাবা না। মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি খাদ্য তালিকাটা এমনভাবে সাজাও যেখানে তোমার শর্করাও থাকতেছে, সকালে যদি তুমি বেশি পরিমাণে শর্করা গ্রহণ করো, সেক্ষেত্রে দুপুরে তুমি হচ্ছে শর্করার পরিমাণ কম রাখো, অন্য একটা খাদ্য উপাদান বেশি পরিমাণ রাখো, এরকম করে তুমি খাদ্যটা সাজাও যাতে তোমার পুরো দিনে ওই সবগুলা খাদ্য উপাদান হচ্ছে মানে তালিকাটায় থাকে, এরকম করে সাজাতে বলছে। তাহলে শর্করা, সুষম খাদ্য মানে হচ্ছে সবগুলো খাদ্য উপাদান থাকবে। আর আঁশযুক্ত খাদ্য, আঁশযুক্ত খাদ্যকে আমরা রাফেজ বলতে পারি। রাফেজ মানে হচ্ছে আঁশযুক্ত খাদ্য। তাহলে এই আঁশযুক্ত খাবারটা থেকে আমরা কোনো পুষ্টি উপাদান পাই না, কিন্তু এটা শরীরে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমাদেরকে মানে বাঁচায় রাখে আর কি। রাফেজ এটা হচ্ছে সেলুলোজ থাকে। সেলুলোজ মানুষের দেহে গৃহীত হয় না, সেলুলেজ এনজাইম নাই, এই জন্য সেলুলোজ ভাঙার জন্য লাগে হচ্ছে সেলুলেজ এনজাইম, যেটা মানুষের দেহে থাকে না, এই জন্য আমরা পুষ্টি উপাদানটা পাই না। কিন্তু কোষ্ঠকাঠিন্য বা বৃহদান্ত্রের যে কোনো সমস্যা সমাধানের জন্য কিন্তু এই আঁশ জাতীয় খাবারটা দরকারি। তাহলে এরকম যদি সুন্দরভাবে জীবনযাপন করা যায়, সেক্ষেত্রে আমরা অস্টিওপোরোসিস ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা থেকে কিন্তু নিজেদেরকে বাঁচায় রাখতে পারবো। তাহলে আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে যে সঠিক জীবনযাপন কি তাকে মানে রক্ষা করতে পারবে নাকি?
অস্টিওপোরোসিস থেকে নিস্তার পাইতে পারবেন কি, হ্যাঁ সঠিক জীবনযাপন এভাবে এই নিয়মগুলো যদি আমরা মানি সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছুটা সুন্দর জীবনযাপন করতে পারবো। তাহলে এভাবে পয়েন্ট করে লিখলেই হচ্ছে ভালো হয়। যে কোনো বর্ণনামূলক প্রশ্ন চেষ্টা করবে হচ্ছে পয়েন্ট করে লেখা, তাহলে টিচার বেশি খুশি হয়। পয়েন্ট করে লিখলে আবার তোমার পয়েন্টগুলোর দিকে তাকালে বুঝে যায় তুমি কী কী ইনফরমেশন জানো। অনেক যে গদবাধা বর্ণনা যদি লিখতে থাকো 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, টিচারের ধৈর্যও থাকে না এতগুলা পড়ার, তোমারও হচ্ছে লিখতে লিখতে বিরক্ত হয়ে যায়। এই জন্য স্ট্যান্ডার্ড প্রসেস হচ্ছে তোমার বর্ণনা বা বিশ্লেষণ বললেও তুমি প্রশ্নের কথা মতো হচ্ছে বিশ্লেষণ শুরু করে দিও না, তুমি হচ্ছে পয়েন্ট করে লিখিও, তাহলে বেশি সুন্দর হবে। তাহলে সহজ একটা প্রশ্ন, যেটা আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। কিছু কিছু ওয়ার্ড নতুন লাগতে পারে, যেগুলো হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর ইজি বায়োলজি বই তো তোমাদের কাছে আসে, ওখান থেকে তো তোমরা পড়তেই পারতেছো। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।